এই দেখো সকাল থেকে ও একটা গাজর আর একটা বিন নিয়ে রেখেছে, কিছুতেই ছাড়ছে না, ওটা নিয়েই খেলছে। বিনটা ভেঙে গেছে তখন থেকে। এই দেখো আমাকে আবার দিচ্ছে, দেবে না, দেওয়া হাত হাত বাড়ালে নিয়ে নেয়, ওটা নিয়ে খেলে বেড়াচ্ছে। টিয়ারা, আসো এদিকে আসো। টিয়ারা এখানে এখানে বসতে খুব ভালোবাসে। সকালবেলা স্কুল যাওয়ার আগে এইখানে সিঁড়িতে বসে বসে ও জুতো মোজা পরে। এই বছর জানি না কেন জুতো মোজা গ্লাভস এগুলোর দিকে ওর খুব ভালোবাসা জন্মেছে। আগে তো একদম সহ্য করতে পারতো না যখন ছোট ছিল আর একটু। তো শীত বাড়তে থাকলে আমরা বাড়িতে ওকে মোজা পরিয়ে রাখি। এরপরে হয়তো সোয়েটারও পরাবো, এখন সোয়েটার পরানোর দরকার হচ্ছে না। আমাদের এখানে দেখো ঘরে ক্লাইমেট কন্ট্রোল আছে। এই যে এই এখন 20 ডিগ্রিজের সেট আছে, এই গ্রিন লাইটটা অটোমেটিক জ্বলে গেছে, তার মানে বাইরে টেম্পারেচার বেশ কম, কমসে কম বাইরে এখন 8 to 9 ডিগ্রিজ হবে, যার কারণে এখানে 20 ডিগ্রি মেনটেন করার জন্য ওই হিটারটা অন হয়ে গেছে অটোমেটিক্যালি। তোমাদের একদিন দেখাবো হিটিং সিস্টেম আর ওয়াটার হিটিং সিস্টেম, আমাদের বাথরুমের ভেতরেই একটা সিস্টেম আছে, ওটা কিভাবে ওয়ার্ক করে ওটা ডিটেলে একদিন দেখাবো। তার আগে দেখিয়ে দিই এখানে জায়গায় জায়গায় এই যে ক্লাইমেট কন্ট্রোল, এটা দরজার সামনে আছে, এখানে 25 ডিগ্রি করা আছে, আমি 20 করে দিই, ইউজুয়ালি 20 থাকে। তো রান্নাঘরেও আছে, এখানে হিটিং জোন আছে ফ্লোরের নিচে। এই দেখো সেম এখানেও আছে, 20 করে দিলাম। এ দেখো 20 করতেই জ্বলে উঠলো, কারণ আমার মনে হয় 20 মেনটেন করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে এখন, কারণ বাইরের টেম্পারেচার ড্রপ করে গেছে প্রচুর। আর আরেকটা বলি, যে নিচে এখন নিচের ফ্লোরে যে হিটিং সিস্টেমটা সেটা আমাদেরই কন্ট্রোলে আছে, কন্ট্রোলারটা ভেতরে, আর আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু ওপরে আলাদা হিটার, ওপরে ওয়াটার হিটার আছে, যেটা অটোমেটিক্যালি টেম্পারেচার ড্রপ করলে জলটা বাইরে থেকে আসে, হিটেড ওয়াটার, তো ওটা আমাদের কন্ট্রোলে নেই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল থেকে একদমই ব্লগ করার টাইমই পাইনি। তোমরা ব্লগের শুরুতে একটা ছোট্ট ক্লিপ দেখলে, তিয়ারাকে ওর ড্যাডা নিয়ে খেলছে, কিন্তু তারপরে আমার আর ব্লগটা সারাদিন করাই হয়নি। তো এখন প্রায় বিকেল 6টা বাজছে এখানে। তো আমি ভাবলাম ব্লগটা এখনই শুরু করে দিই, না তো ব্লগ এরকম করে না শুরু করলে করাই হয় না। তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ড প্রচুর বাজার হাট করে নিয়ে এসছে। এই দেখো, একে দেখো কি করছে। তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ড প্রচুর বাজারহাট করে নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু লাস্ট ভিডিওতে সেটা আমার করা হয়ে ওঠেনি। আর তাই ভাবছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব, কি কি আমার কিনেছি, পুরো হলটা শেয়ার করব, কি কি ভিয়েতনামের স্টোর থেকেও কি কি নিয়ে এসছে। তো চলো সেগুলো দেখাই। প্লাস এই ভিডিওতে আমি আমার প্রেগন্যান্সি স্টোরিটাও শেয়ার করব, কিভাবে আমি আর আমার হাজব্যান্ড উইদাউট এনি হেল্প ওই ইনিশিয়াল ডেজগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আর খুব কোনো প্রবলেমই হয়নি, আমরা খুব ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছি ইনফ্যাক্ট। তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে নি কি কি আমাদের বাজার হয়েছে কালকে। প্রথমেই তোমাদেরকে ইলিশ মাছটা দিয়ে শুরু করি। এই যে এই ইলিশ মাছটাও নিয়ে এসছে, এই যে ফ্রোজেন হিলসা, দেখো লেখা আছে ইন্ডিস্ক স্টক সিল। তো এই ইলিশ মাছটা নিয়ে এসছে। এখানে দু ধরনের ইলিশ মাছ পাওয়া যায়, একটা পাওয়া যায় ভিয়েতনামিজ ইলিশ মাছ, আর একটা পাওয়া যায় হচ্ছে বাংলাদেশি ইলিশ মাছ। তো এটা মোস্টলি ভিয়েতনামিজটা। তো দুটোরই টেস্ট অসাধারণই হয়। এখানে বিশাল বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, তাও কিন্তু এটা দেখছি 1 কেজির একটু কম, বাট আমরা জেনারেলি 1 কেজির ওপর ইলিশ মাছ এখানে পাই। তো বাট আর ভীষণ টেস্টি হয়। আমাদেরকে লাস্ট ব্লগে বলে চলেছিলাম যে এখানে ক্র্যাব বলস খুব ভালো পাওয়া যায়, ক্র্যাব বলস দিয়ে স্যুপটা খেলে ভালো লাগে। তো এই দেখো, এটা হচ্ছে ক্র্যাব বলস। এগুলো সবই ফ্রোজেন, একদম ফ্রিজারে ছিল, আমি ফ্রিজার থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ক্র্যাব বল আর এটা হচ্ছে শ্রিম্প বল। মাছও নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করা থাকে, মানে মাথাটা পুরো ওরা কেটে বাদ দিয়ে দেয়, খালি বাইরের ছালটা ছাড়ালেই হয়ে যায়। তো এই দেখো ইজি পিল লেখাও আছে এখানে। তো 2 প্যাকেট চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এখানে শিকলিং কাবাব বলছে, যে এরকম ছোট ছোট পিস পিস করা থাকে চিকেন। শিকলিং মানে হচ্ছে চিকেন কাবাব। তো এটা চিকেনের কাবাব এনেছে। এটা কাবাব মানে এরকম গোটা না, এরকম ছোট 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 পিস মতো করা থাকে এইটা। আর এটা গোটা চিকেন নিয়ে এসছে, ফ্রেশ চিকেন একদম গোটা। আর এটা একটা ফ্রুট, এখানে বলে প্লমপম, অনেকটা আলু বোখরার মতো দেখতে, আর খেতে ভীষণ মিষ্টি হয়। আর এই বিস্কিটটা নিয়ে এসছে, এটা নর্মাল আমাদের গ্রসারি স্টোর থেকে নিয়ে এসছে।
কিন্তু বাকি এই এই তোমার চিংড়ি মাছ, ইলিশ মাছ, ক্র্যাব বলস, শিকলিং কাবাব, আর এই যে লঙ্কাও নিয়ে এসছে, লাল লঙ্কাগুলো খুব ঝাল হয়, তো এই সবগুলো নিয়ে এসছে। আর এই ইলিশ মাছটা দেখছো গোটাটা পুরোটা আমার হাজব্যান্ড পুরো ছাড়া একদম পুরো আঁশ কাটিয়ে মাথা ফাটাতে পরিষ্কার করে পুরো পিস পিস ওই করে, পুরো একদম এক্সপার্ট হয়ে গেছে ইলিশ মাছ কাটাতে। প্রথম থেকে আমরা ইলিশ মাছ পুরো গোটাই নিয়ে আসি, এখানে কাটাও একটা বিক্রি হয়, কিন্তু কাটাতে একদম মানে কাটা পিস পিস করা থাকে, ওটাতে একদম টেস্ট থাকে না, একদমই বাজে থাকে। আমার মা বাবা যখন এসেছিল তখন এই গোটা ইলিশ মাছটা অ্যাভেলেবেল ছিল না, আমি খুব ভেবেছিলাম মা বাবাকে এই গোটা ইলিশ মাছ খাওয়াবো, আর কিন্তু ওই কাটা ইলিশ মাছটা পাওয়া যাচ্ছিল তখন, আর আমরা এনেছিলাম, আর ওটা একদম টেস্ট ছিল না, পুরো বাজে ছিল, একদম বিচ্ছিরি খেতে ছিল। তো এই গোটা ইলিশ মাছটা আনাতে কি বলতো, ভেতরটা পরিষ্কার করে দাও তো, পুরো পরিষ্কার করে একদম ফ্রোজেন হল মানে ফ্রিজ করা থাকলেও টেস্টটা ভীষণই ভালো হয়, খুব ভালো হয় খেতে। তো প্লাস এখানে ইলিশ মাছের ডিমও আলাদা করে বিক্রি হয়। তো মা বাবা যখন এসে তখন তো আর খাওয়াতে পারি, নেক্সট বার যখন আসবে দেখা যাক খাওয়াতে পারি কিনা তখন। তো এই আর কি। আর এখানে গোটা চিকেন তোমাদের দেখালাম, গোটা চিকেনটাও এখানে গোটা চিকেন এখানে পিস পিসও পাওয়া যায়, ব্রেস্ট পিস আলাদা করে, তারপরে লেগ পিস আলাদা করে, ক্লাব পিস পাওয়া যায় একটা, যেটা তন্দুরি চিকেন আমরা ইউজ করে ক্লাব পিস বলে, তো ওটাও পাওয়া যায় আলাদা করে, কিন্তু ওরকম আমরা আলাদা আলাদা করে কিনতাম, বাট ভাল লাগতো না। তো এখন আমরা কি করি, গোটা চিকেনটা আনি, আর এখানে না বাইরে ওই সাদা মতো ছালটা ওটা পর্যন্ত মানে দেওয়া থাকে, তো পুরোটা ছাড়িয়ে আমার হাজব্যান্ড পুরো পিস পিস করে। তো আমার হাজব্যান্ড পুরো এখন এক্সপার্ট হয়ে গেছে চিকেন ফিশ সমস্ত কিছু কাটাতে, একদম এক্সপার্ট হয়ে গেছে, ওগুলো আমি কিছুই করতে হয় না, ও পুরো কেটে পরিষ্কার করে দেয়, আমি খালি রান্নাটা করি। তো ওই পুরো করবে টরবে, ইলিশ মাছ পরিষ্কার টরিষ্কার ওই সমস্ত কিছু করবে। তো এই হচ্ছে আমাদের পুরো হল আর কি। আর এই সমস্ত চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই ক্র্যাব বল ফ্র্যাবগুলো থাকলে না বেশি কিছু রান্নার কথা ভাবতে হয় না, চট জল দিয়ে নুডলস ফুডলস বানিয়ে নাও, তো খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়, তো বেশ ভালো লাগে আর কি। তো এখন তো বললাম তোমাদেরকে 6টাই বাজছে, তো এখন তিয়ারা ডিনার করবে, কাল তো স্কুল আছে ওর, তো এখন তিয়ারা ডিনারটা আমি প্রিপেয়ার করছি, তো চলো ওকে আমি এখন খাইয়ে নিই। আজকে রাত্রেবেলা ভাবছি ইনস্ট্যান্ট ওটস ধোসা বানাবো, তার জন্য আমি ওটস আর বিভিন্ন রকমের ডাল ভিজিয়ে রেখেছি, তো ওটাও বানাবো ভাবছি, তোমাদের সাথে শেয়ার করবো ওটাও। তো চলো আপাতত আমি তিয়ারাকে এখন খাইয়ে নিই। এই দেখো আমি ইনস্ট্যান্ট ওটস ধোসার জন্য ওটস ভিজিয়ে রেখেছি, ওটস, অড়হর ডাল, তারপরে সবুজ তরকার ডাল, তারপরে হচ্ছে ছোলার ডাল, তারপরে হচ্ছে তোমার কলাইয়ের ডাল, আর হচ্ছে চানা ডাল, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো এই সমস্ত ভিজিয়ে রেখেছি, তো এগুলো এখন পেস্ট বানিয়ে তারপরে ধোসা বানাবো। এই দেখো খাবার রেডি হয়ে গেছে। ধোসা বানানোর কথা ছিল কিন্তু ধোসাটা চাটু থেকে উঠছিল না বলে উত্থাপম বানিয়ে দিয়েছে। এখন আরও রেডি হচ্ছে, আমি একটা নিয়ে চলে আসলাম। আর এই দেখো কোকোনাট চাটনি, এর মধ্যে তেল আর মেথি দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। এটা ওটসের আমরা প্রায়ই বানিয়ে খাই, তো এটা চটজলদি হয় আর পেটের পক্ষেও ভালো। আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তাই একটা নিয়ে আসলাম তাড়াতাড়ি করে। তো আজকে মানডে হয়ে গেছে, কালকে রাত্রে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি, আর তোমাদের তো ব্লগের শুরুতে বলেইছিলাম যে এই ব্লগে আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো ওটা আজকে আমি এখন শেয়ার করব। আর কালকে রাতে তো দেখলেই আমার হাজব্যান্ড তোমাদেরকে দেখালো যে আমরা উত্থাপম খাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম আমরা ধোসা খাবো, বা ধোসা এমন অবস্থা মানে এমন ট্র্যাজেডি হচ্ছিল ধোসার সাথে, মানে ধোসা আমরা লাগাচ্ছি আর বারবার ওই ফ্রাইং প্যানে লেগে যাচ্ছে আর উঠছেই না, এই নিয়ে 4-5টা করেছি ওরকম, আর পুরো মানে একদম পুরো যাতা অবস্থা। তো তারপরে আমি ডিসাইড করলাম দরকার নেই ধোসা খাওয়ার, বাবা ধোসা মাথায় থাক, আমরা উত্তাপামি খাই, মানে ওটা জলদি হয়ে যাবে। আর ধোসা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম ক্যাস্ট আয়রন তাওয়াতে ভালো হয় ধোসাটা, মানে তাড়াতাড়ি উঠে যায়। তো আমার তো ক্যাস্ট আয়রন তাওয়া নেই, তো তাই জন্য ওটা উঠছিল না, বারবার লেগে যাচ্ছিল। তো যাই হোক এসব পুরো কালকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, আর করার সুযোগই হয়নি, এমন কাণ্ড ঘটেছে। তো চলো এখন তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করি। প্রেগনেন্সি জার্নিটা আমার কাছে রিয়েলি আ ওয়ান্ডারফুল ফেজ ইন মাই লাইফ, ইনফ্যাক্ট আই হোপ যে প্রতিটা মেয়েদের লাইফে হয়তো সেটা হয়। মানে আমি ভীষণভাবে আমরা দুজনে এনজয় করেছি, খুব ভালো আমার জার্নিটা গেছে, মানে কখনো বলতে পারো না, মানে এটা আমার মোস্ট মেমোরেবল জার্নি। তো 2020-তে তিয়ারা হয়, আর জানো 2020 তো করোনার পুরো হিট করেছিল, আর ইনফ্যাক্ট এখনো তো অবস্থা খারাপই আছে। তো ওই সময় তো প্রচুর চিন্তা ফিন্তাতে গেছে অবশ্যই, বাট আমরা খুব এনজয় করেছি তোমাদেরকে যেটা বললাম।
তো 2019-এ আমি প্রেগনেন্ট হয়ে একদম এন্ডের দিকে আমি সেপ্টেম্বর নাগাদ জানতে পারি যেটা আই এম প্রেগনেন্ট। তো আমি যখন জানতে পারি তো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, আর এখানে কি ব্যাপার আমরা কিছুই জানতাম না। আর আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে তো তাদের মোটামুটি তারা ম্যাক্সিমামদেরই তাদের ইন্ডিয়াতে বাচ্চা হয়েছে, আর হয়তো একজনের হয়তো এরকম ছিল, বাট আমি হয়তো মানে জিজ্ঞেস করা হয়নি কখনো, মানে যে কোয়েশ্চেনগুলো কি হয়েছিল না হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করিনি। তো ফার্স্ট টাইম কি করবো জানি না। তো এখানে একটা নাম্বারে ফোন করতে হয়, কোনো কিছু হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে একটা নাম্বারে ফোন করতে হয়, সেটা হচ্ছে 1177। তো আমি ওখানে ওদেরকে ফোন করি যে আমি এরকম প্রেগনেন্ট জানতে পারি। তো ওরা আমাকে সাজেস্ট করে তুমি তোমার এরিয়ার কাছাকাছি কোনো বার্ন মোশকে মোতাবনিক, দ্যাট মিনস মিড ওয়াইফ কেয়ার ক্লিনিক, তো সেখানে তুমি ফোন করো। আমি বললাম ওকে। দেন আমি আমার কাছাকাছি, আমি অ্যাকচুয়ালি ওই সময় আমরা যে এরিয়া থাকতাম সেই এরিয়ার নাম হচ্ছে ফ্লোলুন্ডা। তো ফ্লোরুন্ডার কাছাকাছি আমি বার্ন মোশকে মোতাবনিক পাই, তো সেখানে আমি চলে যাই। অ্যাকচুয়ালি ওদেরকে ফোন করলেও হতো, বাট যাই হোক আমার ফোন করবো বুঝতে পারিনি, তো আমি সেখানে যাই। তো সেখানে গিয়ে আমি ওরা আমাকে সমস্ত জিজ্ঞেস করে, যা সমস্ত জিজ্ঞেস করার যেগুলো দরকার সেই সমস্ত জিজ্ঞেস করে। তো ওরা আমার জন্য একটা মিডওয়াইফ অ্যালট করে দেয়। এখানে অ্যাকচুয়ালি এখানে ডাক্তারের কোনো ব্যাপারই নেই, এখানে পুরোটাই মিডওয়াইফ। গোটা প্রেগনেন্সিতে আমাকে কোনো ডাক্তার দেখেনি, যদি কোনো সিরিয়াস ইস্যু হয় দেন ডাক্তার তোমাকে দেখবে, আদারওয়াইজ পুরোটাই মিডওয়াইফের হাতে থাকে, ওরাই পুরো দেখে আর কি। তো ওরা আমার জন্য একটা মিডওয়াইফ অ্যালট করে দেয়, আর একটা টাইমও দিয়ে দেয় যে তুমি এই টাইমে আসবে, তোমার মিডওয়াইফের নামও বলে দেয়, সব কিছু বলে দেয়। তো আমি সেই দিনে মিডওয়াইফের কাছে আসি। তো মিডওয়াইফ আমাকে সমস্ত কিছু হেল্প রিলেটেড কোয়েশ্চেন সমস্ত কিছু জিজ্ঞেস করে সব কিছু জানে পানে। তো তারপরে আমাকে একটা ডেট দেয়, তো সেই ডেটে আসতে বলে যে ওই ডেটে তোমার সমস্ত কিছু ব্লাড টেস্ট যা যা হয় জেনারেল, তো সব কিছু তোমার হবে। আর আমাকে সাজেস্ট করে যে গ্রাভিড ভিটামিন খাওয়ার। গ্রাভিড ভিটামিন মানে হচ্ছে প্রেগনেন্সি ভিটামিন, এখানে গ্রাভিড সুইডিশে বলে, প্রেগনেন্সিকে সুইডিশে গ্রাভিড বলে। এই ভিটামিনটা খেতে বলে আর একটা ডেট দিয়ে যায় আসার জন্য। তো আমি সেই ভিটামিনটা খাওয়া চালু করে দিই আর ওয়েট করি নেক্সট ডেটের জন্য। মানে ব্লাড টেস্টের সাথে সাথে আমাদেরকে আর একটা টেস্টের কথাও সাজেস্ট করে, সেটা হচ্ছে কাপ টেস্ট, যেটা কিনা ডাউন সিনড্রোম টেস্ট চেক করার জন্য ওটা করা হয়। তো সেই টেস্টে যেটা 35 ইয়ার্স, সেটা এখানে তাদের জন্য ফ্রি। আমি যেহেতু বিলো 35 ছিলাম, তো তাই আমাদেরকে পে করতে হয়েছে। তো সেই টেস্টের কথাও আমাকে বলে দেয়, সেই টেস্টের একটা টাইম দেয়, প্লাস ব্লাড টেস্টের টাইমও দিয়ে দেয়। তো যাই হোক, তো আমার ওটা তো না নভেম্বর না ডিসেম্বর নাগাদ তো এই সময় টেস্টার ওই কাপ টেস্টের কথা ছিল, আর মোস্টলি অক্টোবর নাগাদ আমার ব্লাড টেস্ট এরকম কিছু হয়েছিল, আমার ঠিক প্রপার ডেটটা এখন মনে নেই। আর এই সময় আমাদের আর একটা হয়েছিল যে এই সময় আমাদের বাড়ি চেঞ্জ করতে হতো, কারণ কি ওই সময় আমরা সেকেন্ড হ্যান্ড কন্ট্রাক্টে থাকতাম, বাট আমরা ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্ট পেয়ে গেছিলাম। তো তাই জন্য আমাদের ওই সময় শিফটিং এর একটা ব্যাপার ছিল। তো সুইডেন আসার পর আমাদের মোটামুটি 3বার বাড়ি চেঞ্জ হয়ে গেছে। তো সেকেন্ড হ্যান্ড কন্ট্রাক্ট থেকে ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্টে আমরা 1 নভেম্বর 2019-এ আমরা শিফট হই। তো সব কিছু শিফট, আর এখানে বাড়ি চেঞ্জ করতে হলে বাড়িটাকে পুরো একদম নতুনের মতো করে দিতে হয়, যেন কোনো দাগ না থাকে। যেরকম ওরা দেয় আমাকে পুরো, মানে যখন ওরা দেয় পুরো নতুনের মতো করে দেয়, তখন ওরা ফেরত নেয় যেন পুরো নতুনের মতো থাকে বাড়ি, এরকমভাবে ওরা ফেরত নেয়, যেন কোনো কিছু নোংরা বা কিচ্ছু ওরা ইয়ে করে না। কিছু হলে ওরা পয়সা চার্জ করবে, পয়সা কেটে নেবে। ওই সময় তো আমি পুরোটাই, আমরা দুজন মিলে, আমি আমার হাজব্যান্ড পুরো বাড়িটা পুরো পরিষ্কার করি। বাট ওই বাড়িটা যদিও আমাদের ছোট ছিল, বাট পুরো ক্লিনিং এখানে বিভিন্ন রকমের স্প্রে পাওয়া যায়, সব কিছু দিয়ে একটু ক্লিনিং করতে হবে, মানে পুরো নতুন, মানে বাড়িটাকে একটা দাগও যেন না থাকে। তো পুরো আমরা করি। আর 1 নভেম্বর পুরো আমরা সমস্ত কিছু প্যাকিং, তো তার মধ্যে চলতেই থাকে। এদিকে আমি প্রেগনেন্ট, তো তার মধ্যে প্যাকিং সব কিছু চলছে, তো সব কিছু চলতেই থাকে প্যাকিং। তো 1 নভেম্বর আমরা আমাদের ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্টে শিফট হয়ে যায়। আর আমাদের সেকেন্ড হ্যান্ড কন্ট্রাক্ট থেকে ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্টে যে বাড়িটা পাই ওটা একদম কাছেই ছিল, খুব দূরেও ছিল না। বাট দেখো, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে হলে তো অনেক কিছু থাকেই, প্রচুর কিছু। তো যাই হোক, সব কিছু গোছাতে হয়েই ছিল এই সমস্ত কিছু। আর আমার কাপ টেস্টও মোস্টলি নভেম্বর না ডিসেম্বর নাগাদ, আমার আপাতত মনে পড়ছে না ডেটটা, তো কাপ টেস্টও হয় ওই সময়। তো আমরা ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্টে আমরা শিফট হয়ে যাই 1 নভেম্বর। তো এই সব কিছু হতেই থাকে, সমস্ত টেস্ট এটা ওটা।
সেপ্টেম্বর নাগাদ আমি জানি প্রেগনেন্ট। তো বাড়িতে সেপ্টেম্বর টু ডিসেম্বর কেউ জানতোই না, না আমার বাড়িতে না আমার হাজব্যান্ডের বাড়িতে যে আমি প্রেগনেন্ট। ফের আমার বন্ধুরাও কেউই জানতো না। তো আর আমার 25 ডিসেম্বর যেহেতু আমরা নতুন বাড়িতে শিফট হই, তো ওখানে আমাদের বড় পার্টিও থাকে। আমাদের একটা বড় সার্কেল ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, যারা ম্যাক্সিমাম এখন অনেকে ইন্ডিয়া চলে গেছে, অনেকে স্টকহোম চলে গেছে। তো এটা ওটা হয়ে গেছে, এখন আর ফ্রেন্ড সার্কেলটা নেই বলতে পারো, হয়তো 2-1জনই আছে, বাট সেরকম বড় একটা সার্কেল ছিল তো সেটা আর নেই। তো 25 ডিসেম্বর আমরা তো খুব বড়োভাবে সেলিব্রেট করি, ভীষণ মজা হয়েছিল, মানে পটলা করে পুরো সেজে গুজে থিম একটা পুরো বানিয়েছিলাম। তো পুরো বাড়ি একদম ডেকোরেশন করে ক্রিসমাস ট্রিতে এটা ওটা দিয়ে প্রচুর মজা করি, প্রচুর সেলিব্রেট করি। তখন কেউ বুঝতেও পারেনি যে আমি প্রেগনেন্ট, আর ফার্স্ট কেউ জেনারেলি বুঝতেও পারেন না যে প্রেগনেন্ট কিনা, আর বাড়িতেও তখন অবধি কেউ জানতো না। তো জানুয়ারি মাস নাগাদ আমরা ডিসাইড করি না এবার অনেক লেট হয়ে যাচ্ছে, এবার বাড়িতে জানানো দরকার। তো জানুয়ারি মাস নাগাদ আমরা বাড়িতে জানাই, মানে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে জানাই। তো অফকোর্স সবাই তো খুশি, আর সবাই বলছে কেন এতদিন বলিস নি, এটা ওটা যেরকম নর্মালি বলে। তো বলে টলে তারপরে আমরা ডিসাইড করি, মানে মামুনি আর বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে আমার ডেলিভারির সময়। তো মিড অফ জুন আমার ডেলিভারি ডেট ছিল। তো ওদের টিকিট মোস্টলি মের এন্ডের থেকে অগস্ট অবধি এরকম একটা ডিউরেশনে কাটা হয়েছিল। তো যাই হোক, সেসব কিছু তো বানচাল হয়ে গেছে, তো সেটা তো পরে আসছি। আর তারপরে আমার 16 জানুয়ারি নাগাদ আমার অ্যানাটমি স্ক্যান, যেটা ফার্স্ট আমার আল্ট্রাসাউন্ড। আর গোটা প্রেগনেন্সিতে আমার কোনো আল্ট্রাসাউন্ডই হয়নি, অনলি ওয়ান টাইম আমার আল্ট্রাসাউন্ড হয়েছিল। না আমি কোনো ওষুধ খেয়েছি গোটা প্রেগনেন্সিতে, খালি ভিটামিন, তোমাদেরকে বললাম ভিটামিন আর আয়রন, একদম শেষের দিকে ভিটামিন আয়রন, আর অনলি ওয়ান টাইম আল্ট্রাসাউন্ড হয়েছিল। না কোনো হরলিক্স, না এটা ওটা স্পেশাল, ইন্ডিয়াতে এরকম অনেক কিছু স্পেশাল হয় যে মাদার্স হরলিক্স এটা ওটা, না আমি কিছু ওই সমস্ত কিছু খাইনি, খালি ভিটামিন আর আয়রনের ওপর ছিলাম। আর নর্মাল ডে টু লাইফ যা যা খেতে থাকতাম নর্মালি খেতাম, সব কিছু নর্মালি ছিল। তো জানুয়ারি মাস তো এভাবেই কেটে গেল। তখন অবধি করোনা তো হিট করেনি, 2020 জানুয়ারি কথা বলছে, তখন অবধি তো করোনা সেরকমভাবে অতটা সিরিয়াস নেয়নি। তারপরে ফেব্রুয়ারি এন্ড বা মার্চের ফার্স্ট থেকে মনে হয় করোনাটা ওরকম সিরিয়াস হয়ে উঠলো। বাট আমাদের এখানে মানে নর্মাল আমরা হাইজিন মেনটেন করতাম, অবশ্যই স্যানিটাইজার সব কিছু যা যা ইউজ করা অফিসেও হতো, বাট এখানে মাস্ক পরার চলটা অত ছিল না। আমরা এমনি নর্মাল মাস্ক আমার কাছে ছিল, আমরা কিনে রেখেছিলাম, বাট মানে মাস্ক এরকম এখানে সেরকম কেউ ব্যবহার করতো না, যেহেতু এখানে তোমরা দেখতেই পাও যে এখানে পপুলেশন কম, আর সোশ্যাল ডিস্টেন্সিংটা নর্মাল ডে টু ডে লাইফে আমরা নর্মালি মেনটেন হয়। মানে ট্রামের সিটে লোকে একজনের পাশে আর একজন নর্মালি বসেই না, যে করোনা বলে বসবো না, এটা নর্মালি কেউ বসে না, খুব রেয়ার কেসে যখন খুব মানে জায়গা না থাকে না তখনই বসে, আদারওয়াইজ এখানে নর্মালি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেনই হয়। তো মাস্ক আমরা খুব একটা ব্যবহার করতাম না, যেহেতু এখানে আর এখানে লকডাউনও কিছু হয়নি, সবকিছুই খোলা ছিল সব। আর এখানে ওয়ার্ক ফ্রম হোমও ছিল না ততদিন অবধি, নভেম্বর 2020 পরে এখানে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়। ততদিন পর্যন্ত সকলে অফিসে গিয়েই কাজ করতো, আমিও ওই সময় রেগুলারই অফিস যেতাম, নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে অফিস যেতাম। বাট আর আমি প্ল্যান করি যে আমি মে এন্ড অবধি কাজ করব। তারপরে যেহেতু জুনের মিডে আমার ডেলিভারি ডেট ছিল, তো মে এন্ড অবধি আমার মানে প্ল্যান ছিল যে মে এন্ড অবধি আমি কাজ করব। তো আমি যেহেতু রেগুলার অফিস যেতাম, তো মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি খুব ভয় পেয়ে গেছিলো, কারণ ইন্ডিয়াতে তো সত্যি খুব সিরিয়াস ছিল, এখানে অবশ্যই সিরিয়াস ছিল, কিন্তু এখানে অতটাও লেভেল অতটাও হাই হয়নি। তো মামুনি বাবা আমার মা বাবারা ভীষণই রাগ করতো যে কেন তুই এরকম ভাবে অফিস যাচ্ছিস এই সময়, একে প্রেগনেন্ট, তো খুব ভয় পেয়ে গেছিলো। আর এটা অবশ্যই স্বাভাবিক, ওরা অবশ্যই টেনশন করবে যে এরকম হচ্ছে। তো বাট আমরা যেতাম আর কি, কোনো অতটা মানে আমরা অতটা ফিল করতে পারিনি যে এরকম একটা হবে। বাট এটুকু মেনটেন করা আমরা অবশ্যই করতাম, যেরকম আমরা কোনো দরকার ছাড়া বাইরে বেরোতাম না, আমি জাস্ট নর্মাল ওয়াকে যেতাম, আমরা মানে আমি অফিস থেকে ফেরার পর নর্মাল যেটা ওয়াকে যেরকম যেতাম এটুকু করতাম, বাট কোনো দোকানে যাওয়া এটা ওটা কোনো দরকার ছাড়া যেতাম না। আর সমস্ত গ্রসারি আমার হাজব্যান্ডে গিয়ে সব কিছু নিয়ে আসতো, আমি ঘরেই মোটামুটি যেতাম, খালি অফিসটুকুই যেতাম। আর এপ্রিল নাগাদ আমার অফিস থেকে বলে যে তুমি যেহেতু প্রেগনেন্ট তাই তোমাকে রেগুলার অফিস আসতে হবে না, তুমি সপ্তাহে যে কোনো 2 দিন সিলেক্ট করো, তো তুমি সেই 2 দিনই আসো। আর আমার কলিগ বললো, আমার কলিগের যেহেতু ওখানে আমার বাড়ি কাছাকাছি বাড়ি ছিল, তো সেই আমার কলিগ আমাকে বললো তোমাকে আমি পিক আপ করে নেবো, তো তারপরে তুমি সপ্তাহে যে কোনো 2 দিনই আসো। আর পুরো সেট আপ আমাকে ঘরের মধ্যে ওরা রেডি করে দিয়েছিল। বাট প্রত্যেকে অফিস যেত, যেহেতু আমি প্রেগনেন্ট তাই জন্য আমাকে স্পেশাল ওরা করেছিল। তো আমি লাকি যে আমার কলিগরা আমার সাথে এত কোঅপারেট করেছিল, ভীষণই হেল্প করেছিল।
তো এইভাবে মার্চ এপ্রিলও কেটে গেল। আর আমি মে এন্ড অবধি ভেবেছিলাম যে কাজ করবো, মে এন্ড অবধি। জুন মাস থেকে আমি ভেবেছিলাম ছুটি মানে ছুটি নেওয়া স্টার্ট করবো। তো মে এন্ড অবধি আমি এরকম সপ্তাহে এপ্রিল আর মে এই দুটো মাসে আমি সপ্তাহে 2 দিন করে অফিস যেতাম, বাকি আমি বাড়িতেই কাজ করতাম, আর বাকি 2 দিন অফিস যেতাম। তো এইভাবেই তো কাটতে থাকে। ওইদিকে মামনি বাবার আসার কথা, ঠিক তোমাদের বললাম টিকিট কাটা হয়ে গেছিল। তো তখন করোনার যা অবস্থা, ওদের টিকিট তো ক্যান্সেল করতে হয়, কেউ আসতে পারবে না। ব্যাস সব কিছু মাথায় হাত, আমাদের পুরো স্ট্রেস হয়ে গেছে যে এবার হ্যাঁ আমাদের দুজনকেই সামলাতে হবে, কি করব জানি না। বাট হ্যাঁ কিছু যখন কোনো অপশন নেই তখন তো নিজেদেরকেই সব কিছু করতে হবে। তো আমরা অবশ্যই সব কিছু সুন্দরভাবে করে উঠতে পেরেছি, অবশ্যই থ্যাঙ্কস টু অলমাইটি অ্যান্ড সবার ব্লেসিংস ছিল বলেই সব কিছু আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে করে উঠতে পেরেছিলাম। তো এবারে যে স্বাদের গল্পে, আমাদের তো একটা জানে সবাই একটা স্বাদের ব্যাপার থাকে প্রেগনেন্সির সময়। তো আমার শ্বশুর বাড়িতে 7 মাসের স্বাদ হয়, আমার বাড়িতে সে স্বাদের ব্যাপারটা নেই, বাট শ্বশুর বাড়িতে স্বাদের ব্যাপার আছে। তো আমার শাশুড়ির তো খুবই ইচ্ছা ছিল, যেহেতু আমি একটা ছেলের বউ, তো শাশুড়ির তো খুবই ইচ্ছা ছিল আমাকে স্বাদ খাওয়াবে ভালোভাবে, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠেনি। তো কিন্তু আমার হাজব্যান্ড সেই আশা পূর্ণ করে দিচ্ছে। আমার হাজব্যান্ড পুরো গুছিয়ে আমাকে সুন্দরভাবে স্বাদের খাবার খাইয়েছিল। আর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড না অতটা রান্নার প্রতি ওর ন্যাকও নেই, আর অতটা ও এক্সপার্টও নয়, কিন্তু ও এত সব কিছু সুন্দরভাবে খেয়েছিল। আই এম সো মাচ লাকি আর মাচ থ্যাঙ্কফুল। শাশুড়ি মা তো খুব কষ্ট পেয়েছিল যে আমাকে স্বাদ খাওয়াতে পারেনি, তাই বাট ছেলে সেই আশা মিটিয়ে দিয়েছিল, সমস্ত কিছু গুছিয়ে আমাকে ভীষণভাবে সুন্দর করে খেতে দিয়েছিল সব কিছু। আমি ওকে বলেছিলাম যেন পায়েসটা না ধরে যায়, এটা হয়তো ওই জন্য পুরো একদম পুরো দাঁড়িয়ে থেকে গ্যাসের সামনেও পুরো পায়েসটাতে না ধরে যায়, পুরো সেসব কিছু মেনটেন করে খুব গুছিয়ে। কিন্তু কেউ আসতে পারেনি আমাদের অনুষ্ঠানে, জানো ওই সময় করোনার জন্য আমি কাউকে মানে অত বলিও নি, কারণ মেনটেন করছিলাম। একটা তো ভয় তো থাকেই যে কি হয়, এখানে সবকিছু নর্মাল, বাট স্টিল মনের মধ্যে ভয়টা তো কাজ করে কি হবে না হবে। তো আমরা দুজন মিলে সুন্দর করে কিছু ভালোভাবে সবকিছু ডেকোরেট করেছিলাম, আমি সুন্দর করে সেজেও নিয়েছিলাম। আমরা দুজন মিলে সবকিছু যা যা নিজেদের করা যেটুকু সম্ভব ছিল সবকিছু আমরা করেছিলাম। আর আমার বন্ধু এখানে একটা যেটা হয় বেবি শাওয়ার পার্টি, আমার বন্ধুদের ভীষণ ইচ্ছে ছিল যে আমার বেবি শাওয়ার করবে, ওরা এটা ওটা প্ল্যান করতাম। ইনফ্যাক্ট আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, ওরা আমাকে রাগাতো তুই একবার প্রেগনেন্ট হো, আমরা এই করবো সেই করবো, ওরা বহু কিছু প্ল্যান করেছিল, বাট সেসব তো কিছুই হয়নি। বাট ওরা আমার জন্য একটা কেক পাঠিয়েছিল, মানে যেটা ছিল সারপ্রাইজ কেক। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে একদিন দেখছি কেক চলে এসছে, তো সেটা ছিল সারপ্রাইজ, সেটাও তো খুব ভালো লেগেছিল আর কি। তো প্রত্যেকটা স্টেপ মানে এত সুন্দরভাবে কেটেছে, মানে করোনার মধ্যে আমরা সুন্দরভাবে নিজেদের মতো করে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। মানে রিয়েলি ইট ওয়াজ মাই মানে মেমোরেবল ফেজ ইন মাই লাইফ। তো সব কিছু যা যা ফটোশুট করার যেটুকু করা সমস্ত কিছু করে এইভাবে করে 12 জুন টিয়ারা হয়। তো 1 জুন থেকে আমার মনে হচ্ছিল কবে হবে কবে হবে, লাস্টের দিকে সবার এরকম মনে হয় ফিল হয় যে এবার হয়ে গেলে কবে কিরকম হবে, একটা মানে মনে হয় না, লাস্টের দিকে আর পারা যায় না, এবার মনে হয় না হয়ে গেলেই ভালো হয়, হয়ে গেলেই ভালো হয়। আর এখানে তো জানোই, তোমাদের তো একটা ভিডিওতে একটু বলেছিলাম যে এখানে বেশি পেন না উঠলে তো মানে যাওয়াও যায় না হসপিটালে। আর এখানে নর্মাল ডেলিভারি করারই একটা টেন্ডেন্সি থাকে। ইন্ডিয়াতে যেরকম একটা সিজার করে দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু এখানে নর্মাল ডেলিভারি করেই টেন্ডেন্সি থাকে। তাই যতক্ষণ না পর্যন্ত পেন একদম মানে পুরো মানে সহ্য করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত মানে ফোন করে বা গিয়েও কোনো লাভ নেই। ওরা যদি না বোঝে যে এরকম হয়েছে ঠিকঠাক মানে, তো তখন ওরা পাঠিয়ে দেয়। তো যাই হোক, আমি তো তোমাদের বলেছিলাম যে আমি 1 সপ্তাহ ধরে মানে কিছুটা অল্প অল্প করে পেন সহ্য করছিলাম যতক্ষণ পর্যন্ত আমার পেনটা আমি আর সহ্য করতে না পারে, তখন আমি ফোন করেছিলাম ওদেরকে। তো 11 জুন নাগাদ আমি ওদেরকে ফোন করি, আর 12 জুন ভোরবেলা তিয়ারা হয়ে যায়। তো যাই হোক, পুরো জার্নিটা খুব মানে অবশ্য টেনশনে কেটেছে। করোনা ওই সময় ছিল, অবশ্য টেনশনে ছিলাম, মা বাবার ভীষণ টেনশন ছিল, আমরা দুজনে এখানে একা কিভাবে কি করব, প্রথমবার মা হচ্ছি, তো প্রত্যেকে খুব টেনশনে ছিল কি হবে না হবে। বাট সবকিছু মানে মোটামুটি ঠিকঠাক ভাবে আমরা উতরে গেছি আর কি, ভগবানের আশীর্বাদে, সবার ব্লেসিংস ছিল আমাদের প্রতি, সমস্ত ঠিকঠাক ভাবে উতরে গেছি।
এই হচ্ছে আমার প্রেগন্যান্সি স্টোরি। পেয়ারা হওয়ার পর আমরা দুজনে কিভাবে উইদাউট এনি হেল্প কিভাবে কাটিয়ে উঠেছি দিনগুলো, সেই স্টোরিটা আমি তোমাদেরকে আর একটা ব্লগে শেয়ার করব। এই ভিডিওটা আজকে অনেকটা লম্বা আছে, তাই জন্য সেই গল্পটা আমি এই ভিডিওতে আর বললাম না। যাই হোক, এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা তোমরা কমেন্ট বক্সে শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমার চ্যানেলটা, আর শেয়ার করো ভালো লাগলে। চলো আজকের জন্য টাটা, সকলে ভালো থেকো, বাই।